আজকে আমরা ক্লাস 9-এর 14 নম্বর চ্যাপ্টারের সম্পাদ্য অর্থাৎ চতুর্ভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ ও সমান্তরিকের অঙ্কন পদ্ধতিটা শিখব। তো তার জন্য আমাদের দুটো উপপাদ্য জানতে হবে, একটা 25 নম্বর উপপাদ্য আর একটা 24 নম্বর উপপাদ্যটা। অর্থাৎ একই ভূমি ও একই সমান্তরাল সরলরেখা যুগলের মধ্যে অবস্থিত ত্রিভুজাকার ক্ষেত্রগুলির ক্ষেত্রফল সমান হবে। অর্থাৎ একটা একজোড়া সমান্তরাল সরলরেখা ও এই সমান্তরাল সরলরেখাগুলোর মধ্যে অবস্থিত যদি দুইটা ত্রিভুজ এদের ভূমি একই হয়, অর্থাৎ ধরো এটা আর একটা হচ্ছে এটা। তো দেখো এই দুটি ত্রিভুজের দুজনেরই ভূমি একই আর এরা এই একই সমান্তরাল সরলরেখার মধ্যে অবস্থিত, তো এদের ক্ষেত্রফল সবসময় সমান হবে। ওকে, আর একটা বলেছে যে একই ভূমি বিশিষ্ট ও একই সমান্তরাল সরলরেখার যুগলের মধ্যে অবস্থিত ত্রিভুজের ক্ষেত্রফল সেখানে অবস্থিত যে সামান্তরিকটা আছে সেই সামান্তরিকের ক্ষেত্রফলের অর্ধেক হবে। অর্থাৎ এক জোড়া সমান্তরাল সরলরেখা আছে, তো এর মধ্যে ধরো এই হচ্ছে একটা সামান্তরিক আর এই হচ্ছে একটা ত্রিভুজ। তো এই ত্রিভুজের ক্ষেত্রফল সর্বদা এই সামান্তরিকটির ক্ষেত্রফলের অর্ধেক হবে। গেল। তো এবার আসি আমরা মূল বিষয় অর্থাৎ আমাদের আজকের চ্যাপ্টারে। আজকের চ্যাপ্টারটি করার আগে তোমাদের বুঝতে অ্যাকচুয়ালি এই চ্যাপ্টারে না অসুবিধা তেমন কিছু হয় না, অসুবিধা হয় সেই চতুর্ভুজটা অঙ্কন। কারণ চতুর্ভুজটা একবার অঙ্কন হয়ে গেলে তার থেকে ত্রিভুজ অঙ্কন বা সামান্তরিকটা অঙ্কন করা কিন্তু খুব একটা কঠিন নয়। বেশিরভাগ স্টুডেন্টদের ক্ষেত্রে অসুবিধা হয় সেই চতুর্ভুজটা অঙ্কন করতে গেলে। তো সেখানে তোমাদের দেখতে হবে প্রদত্ত তথ্য কী রয়েছে। ঠিক আছে, যেমন এখানে দেখো বলেছে একটা চতুর্ভুজ, যেই চতুর্ভুজের এবি বাহুর দৈর্ঘ্য 5 সেন্টিমিটার, বিসি বাহুর দৈর্ঘ্য 6 সেন্টিমিটার, সিডি বাহুর দৈর্ঘ্য 4 সেন্টিমিটার এবং ডিএ বাহুর দৈর্ঘ্য 3 সেন্টিমিটার। আর এর মধ্যে একটি কোণও দিয়ে রেখেছে এবিসি কোণ। অর্থাৎ আমি যদি এমন করি যে এটা এ বিন্দু, বি বিন্দু, সি বিন্দু, ডি বিন্দু, তো এখানে যে এ বি সি ডি চতুর্ভুজটা হচ্ছে এর এবি বাহুর দৈর্ঘ্য 5, বিসি 6, সিডি 4 এবং ডিএ বা এডি যেটা বলি আমরা সেটা 3 সেন্টিমিটার হলো। তো এর মধ্যে এই যে অ্যাঙ্গেল এ বি সি এটার মানটা দিয়ে রেখেছে 60 ডিগ্রি। তো তার জন্য আমার প্রথমত কি করতে হবে, যে বাহুগুলোর দরকার সেই বাহুগুলোর দৈর্ঘ্য আমি স্কেলের সাহায্যে আগেই মেপে নেব, আর যে কোণ বলেছে সেটাও কিন্তু আমি এখানে করে নেব। এবার দেখো যদি 30 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি, 45 ডিগ্রি এগুলো কোণ বলে আমরা কিন্তু কম্পাসের সাহায্যে করতে পারি। তো তোমরা বেটার হবে চাঁদার সাহায্যে কোণটা করে নিও, তার কারণ চাঁদা দিয়ে করলে সময়টা কম প্রয়োজন, তাই না? এবার আমার হাতে যেহেতু চাঁদা নেই তাই আমি কম্পাস দিয়ে করব। তো শুরু করি চ্যাপ্টারটা। তো এর জন্য আমি সর্বপ্রথম কি করব, একটি স্কেলের সাহায্যে যে কোনো মাপের একটা দাগ দিয়ে নেব যেটা হবে আমার চতুর্ভুজটার ভূমি। তা আমি দাগিয়ে নিই। তো এই চতুর্ভুজ অঙ্কনের জন্য এবার আমার যে প্রয়োজন নিচের ভূমি, আমি কি করলাম একটা ইচ্ছা মতন দাগ কেটে নিলাম স্কেলের সাহায্যে, সেটা বড়, অবশ্যই বড়। আমি কি করব, যেটা আমার ইচ্ছে মতন যে কোনো একটা বাহুকে ভূমি হিসাবে আমি এখানে অঙ্কন করব। তো সেটা করব কম্পাসের সাহায্যে। কি করব, যেমন এই কর্নারে একদম যে কোনো একটা বিন্দুতে রেখে মাপ নিলাম, আমি বড়টাই নিয়ে নিচ্ছি। তো সেটা নিয়ে আমি সেটাই এখানে ভূমি হিসাবে স্থাপন করলাম। হয়ে গেল আমার 6 সেন্টিমিটার বাহু বিসি নিয়ে নিলাম এটা, তাই না? এটাকে আমি নাম দিলাম বি আর সি বিন্দু। তাহলে এটা যদি বি হয় আর এটা যদি সি হয় তাহলে এ কোন দিকে? এদিকে হবে এ বি সি ডি, তাহলে এ বি বাহু। এবার এ বি বাহু আঁকানোর আগে আমার দেখতে হবে যে কোনটা এ বি সি 60 ডিগ্রি বলেছে, অর্থাৎ এই যে এই কোণ এ থেকে বি, বি থেকে সি, অর্থাৎ এই যে এ বি সি কোণটা সেটা হবে 60 ডিগ্রি। তাহলে আমার এখানে 60 ডিগ্রি দরকার। তো 60 ডিগ্রির জন্য আমি আগে কোণটা অঙ্কন করে নেব। যেহেতু আমার হাতে চাঁদা নেই তাই আমি সেটা সাধারণভাবে কম্পাসের সাহায্যে আমরা যেভাবে করতে পারি সেটা এখানে করব। আর তোমরা চাঁদা থাকলে চাঁদার সাহায্যে সেটা করে নিও।
এই যে 60 ডিগ্রি। তো এই গেল আমার 60 ডিগ্রি কোণ। তো সেই মাপটাই আমি এখানে বসিয়ে এই গোলটা নেব, এই গোল মাপ যেটা আছে সেই মাপটাই আমি এখানে বসাবো। তো সেটা আমি বসিয়ে নিয়েছি। এবার এইখানে এই যে এই অংশটা কেটে নেব, এই মাপটাই দিয়ে বসাবো হচ্ছে আমি এইখানে। তোমরা দেখো ভালো করে, কোণ অঙ্কন হয়ে গেল। এবার আমি কি করব, এই বাহুটা বাড়িয়ে দেব। তারপর এখানে এবি বাহুর মান যেটা রয়েছে সেটা, সেই মাপটা আমি এখান থেকে এইভাবে করে কেটে নেব। এবার আমি যে কোণ কেটে নিয়েছি, দাগটা দিয়ে নিয়েছি। এবার এই যে এবি বাহুর, এবি বিন্দুর মাপটা আমি এখান থেকে বসিয়ে মেপে নিলাম। সেটা আমি বসাবো এইখান থেকে এই বাহুর উপর নিলাম। তাহলে আমি পেয়ে গেলাম আমার এবি সরলরেখাটাও, এবি বাহুটা, এ বি সি ডি। এবার ডি বাহুর মাপ আমি এখানে বসিয়ে দেব, সিডি বাহুর মাপ। তো সিডি বাহুর মাপ আমি এই যে কম্পাসের সাহায্যে নিয়ে নিলাম। এই মাপটাই আমি বসাবো সি থেকে সি বিন্দুতে। বসানোর পর দাগ কেটে নিয়েছি। আর এ থেকে ডি পর্যন্ত অর্থাৎ এডি বাহুর মাপটা আমি এখান থেকে এখানে কেটে নেব। কেটে নিলাম এডি। এবার এ থেকে সেটা ডি বিন্দুতে দাগটা কেটে নিই। তো এই যে আমি যে বিন্দু পেয়েছি, এবার এই বিন্দুগুলো যুক্ত করে দেব। তো যুক্ত করে নেওয়ার পর এটা হয়ে গেল আমার ডি বিন্দুটা, তাই না? তো এই হয়ে গেল আমার এবিসিডি চতুর্ভুজ। তো এই এবিসিডি চতুর্ভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ অঙ্কন করব। তো তার জন্য আমি যে দিকে ত্রিভুজটা অঙ্কন করব, ধরো আমি এই দিকটায় এইভাবে যদি ত্রিভুজটা অঙ্কন করতে যাই এই পাশে, তাহলে তার জন্য আমার এই কর্ণটা দরকার। বা কেউ যদি এই পাশে করতে যাও তাহলে তার জন্য এই কর্ণ দরকার, ইচ্ছা মতন। তো আমি এই কর্ণটা দাগিয়ে নেব। তারপর এর সমান্তরাল একটা সরলরেখা আমি এই বিন্দুর থেকে অঙ্কন করব, আর এই বিন্দুর যে সমান্তরাল সরলরেখাটা আমি এখানে কাটবো। ঠিক আছে? তো দেখো আমি একটু কর্ণটা অঙ্কন করে নিই আগে। এই আমি নিলাম আমার চতুর্ভুজটির কর্ণ। এবার এই কর্ণের সমান মাপের মাপটা আমি কম্পাসের সাহায্যে মাপ নিয়ে নেব। সমান মাপ নিলাম। এটাই আমি এই বিন্দুর থেকে এই দিক বরাবর দাগিয়ে নেব। তো তার জন্য আমার প্রথমে এই বিন্দুতে বসালাম, দাগটা কেটে নিয়েছি। আর একইভাবে এইখান থেকে এইখান পর্যন্ত এই জায়গায় যে সরলরেখা রয়েছে এর সমান দৈর্ঘ্য আমি এখান থেকে এখানে কাটব। মাপ নিয়েছি সমান, সেটা আমি এখানে বসাবো। এই যে এখানে যে আমি বিন্দুটা পেয়েছি, এই বিন্দুর সঙ্গে এবার আমি এই বিন্দু যুক্ত করে দেব। আমি স্কেল দিয়ে দাগিয়ে নিই। তো আমি যে এখানে এই সরলরেখা পেয়েছি, এবার এই যে বিন্দু আর এই বিন্দু যুক্ত করে দেওয়ার পর আমার যে ত্রিভুজটা আসবে অর্থাৎ এ বি আর এইখানের ই, এই এ বি ই হবে আমার উৎপন্ন ত্রিভুজ। তো এইবার তোমরা দেখো এইখানে তৈরি হলো আমার এ থেকে বি আর বি থেকে ই। এই যে এ বি ই ত্রিভুজটা, সেটি হয়েছে আমার এই এ বি সি ডি চতুর্ভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ। এবার যদি এটা তোমরা বলো যে কী করে প্রমাণ হলো, কী করে বুঝবে যে এটা সমান ক্ষেত্রফল বিশিষ্ট, তো এইখানেই আমাদের প্রয়োজন পড়বে 25 নম্বর উপপাদ্য, যেটার কথা আমি প্রথমেই বলেছিলাম, যে একই সমান্তরাল সরলরেখার মধ্যে অবস্থিত এবং একই ভূমি বিশিষ্ট দুটো ত্রিভুজের ক্ষেত্রফল সবসময় সমান হয়। তাহলে দেখো এখানে এই যে এ সি ডি এই ত্রিভুজটা আর এদিকে এ সি ই এই ত্রিভুজটা, এদের ভূমি একই, এসিটা সমান ভূমি। আর এরা দেখো এডি আর এই সিই বা বিই বলো, এই যে দুটো সমান্তরাল সরলরেখা তাদের মাঝখানে অবস্থিত এরা। তো এদের ক্ষেত্রফল কী হবে, এই ত্রিভুজ আর এই ত্রিভুজের ক্ষেত্রফল সমান। ঠিক আছে? আবার
দেখো তো এই দুটো ক্ষেত্রে দেখো এই যে এ বি সি এই ত্রিভুজটা আর এদিকে এ সি ই এই দুটো ত্রিভুজ যোগ করলে আমি কি পাচ্ছি, আমার যে বড় উৎপন্ন ত্রিভুজটা হলো সেটা, তাই না? আবার দেখো এই এ বি সি আর এদিকে এ সি ডি এই দুটো যদি যুক্ত করা হয় তখন আমি কি পাবো, এই আমার যে চতুর্ভুজটা ছিল। তো এই চতুর্ভুজের ক্ষেত্রে যে এটা তোমরা লিখতে যাবে না, আমি জাস্ট বুঝিয়ে দিচ্ছি যে এখানে যে তৈরি হলো এ বি সি ত্রিভুজটা, সি ত্রিভুজ, আর এই যে উপরের এ সি ডি এই দুটো ত্রিভুজ যোগ করলে আমি কোনটা পাবো, আমার এ বি সি ডি চতুর্ভুজটা। অন্যদিকে যে এইখানে এই এ বি সি ত্রিভুজ আর এদিকে এ সি ই ত্রিভুজটা, এ বি সি আর এ সি ই এই দুটো ত্রিভুজ যোগ করলে কোনটা পাবো আমি, আমার বড় ত্রিভুজটা, তাই না? এটা পাচ্ছি হচ্ছে আমি ত্রিভুজ এ বি ইটা, আর এটা পাচ্ছি আমি চতুর্ভুজ এ বি সি ডি। আচ্ছা, তো এই ক্ষেত্রে আমি চতুর্ভুজটা পেলাম। এবার এই ক্ষেত্রে দেখো একটা জিনিস, যে আমি বলেছিলাম এই ত্রিভুজ আর এই ত্রিভুজ এরা সমান, কেন? কারণ এরা একই সমান্তরাল সরলরেখার মধ্যে অবস্থিত আর এদের একই ভূমি। তাহলে এইটা আর এইটা সমান, তাহলে এটার জায়গায় আমি এটা বলতে পারি, তো পারি না? তাহলে আমি যেখানে এই এসিডি লিখেছিলাম, এসিডির জায়গায় আমি কি বলতে পারতাম, যে এটাকে বলতে পারতাম আমি ত্রিভুজ এ সি ই, কারণ এরা তো একই সমান ক্ষেত্রফল। তাহলে এবার দেখো এখানে এ বি সি আর এই এখানে এ বি সি আর এই এ সি ই এই দুটো যোগ করলে দেখো কোনটা পাই আমি, এ বি ই ত্রিভুজ পাই। তাহলে অটোমেটিকলি এই দুটো নর্মালি যোগ করলে আমি পাচ্ছি এই চতুর্ভুজটা, আবার এটা এর সঙ্গে সমান। তাহলে কি হচ্ছে, এই দুজন মিলে তৈরি হয়ে যাচ্ছে এই ত্রিভুজটা। তাহলে এর ক্ষেত্রফল আর এই ক্ষেত্রফল কী হবে, সমান হচ্ছে না? তাহলে এদের ক্ষেত্রফল সমান, তাহলে প্রমাণ হয়ে গেল। কিন্তু তোমরা এখানে যেটা লিখবে সেটা হচ্ছে ত্রিভুজ এ বি ই এ বি সি ডি চতুর্ভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ এবিইটি এবিসিডি চতুর্ভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ হলো। বাস, যেটা বলেছিল এই প্রশ্নে সেটাই হয়ে গেল আমার অঙ্কন করা। এবার আসি দ্বিতীয় প্রকার পদ্ধতি, অর্থাৎ যদি এখানে বলে তোমাদের কোনো একটা আয়তক্ষেত্র বা বর্গক্ষেত্রের সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ অঙ্কন করতে। তো এক্ষেত্রে আমার প্রয়োজন, দেখো আয়তক্ষেত্র বা বর্গক্ষেত্রের ক্ষেত্রে তোমরা জানো যে আয়তক্ষেত্র বা বর্গক্ষেত্রের প্রত্যেকটা কোণের মান 90 ডিগ্রি করে হয়। তাহলে আমার কোণ কী প্রয়োজন, 90 ডিগ্রি কোণ প্রয়োজন, তাই না? তো আমার এখানে দেখো এবি বাহু 4 সেন্টিমিটার আর বিসি বাহু 6 সেন্টিমিটার বলেছে। আয়তক্ষেত্রের ক্ষেত্রে কী হয়, সমান্তরাল বাহুদ্বয়, সমান্তরাল ও বিপরীত বাহুদ্বয় পরস্পর সমান হবে, তাই না? মানে আয়তক্ষেত্রের ক্ষেত্রে কী হয়, বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল হয়, তাহলে এই বাহুর সঙ্গে এই বাহু সমান হবে, এই বাহুর সঙ্গে এই বাহু সমান হবে, আর তাদের মধ্যবর্তী কোণগুলো সবগুলো 90 ডিগ্রি হবে। তাহলে বিষয়টা হচ্ছে আয়তক্ষেত্রটা অঙ্কন করা। আমি প্রথমে কি করলাম, একটা র্যান্ডামলি দাগ দিয়ে নিলাম স্কেলের সাহায্যে। এবার এই মাপগুলো আমি এখানে বসাবো। তো দৈর্ঘ্যটা আমি নিচের দিকে দিই, অর্থাৎ আমি যে বড় বাহুটা অর্থাৎ বিসি বাহুটাকে এখানেও আমি কিন্তু নিচের দিকে রাখবো। তো সেটার জন্য আমার কী করতে হবে, এখানে যাই হোক লেখাগুলো আমি লিখিনি, যে এটা হচ্ছে এ বি বাহু যার দৈর্ঘ্য 4 সেন্টিমিটার, আর এটা হচ্ছে বিসি বাহু যার দৈর্ঘ্য বলেছে 6 সেন্টিমিটার। তো আমি 6 সেন্টিমিটার বাহু মাপটা নিয়ে এখানে দাগিয়ে নিই। তাহলে এখানে আমি কি করলাম, এই বিসি বাহুর মাপটা কম্পাসের সাহায্যে দাগিয়ে নিলাম, সেই দাগটাই আমি এখানে দাগিয়ে নেব। তো সেটা কি করে করব, এই বিন্দুতে আমি কম্পাস বসিয়ে এই বিন্দুতে দিলাম দাগ, আর আমার প্রয়োজন 90 ডিগ্রি। তো আমি 90 ডিগ্রি কোণটা তোমরা চাঁদার সাহায্যে এখানে এঁকিয়ে নেবে। তো আমি সেটা এখানেই করছি, যেহেতু আমার হাতে চাঁদা নেই। ছোটোবেলায় ক্লাস
6-7-এ তোমরা সবাই শিখেছো, এটা না শিখলে দেখে নাও। প্রথমে একটা গোল দিতে হয়, তারপর সেই একই মাপ নিয়ে এই বিন্দু থেকে এখানে একটা দাগ, এখান থেকে এখানে আরেকটা দাগ, এভাবে কাটবো আর এভাবে কাটবো। তো আমার 90 ডিগ্রির জন্য প্রয়োজনীয় দাগ হয়ে গেল। আমি এবার এটাকে পয়েন্টটাকে যুক্ত করে দেব। তো আমি কি করলাম, এখানে দাগটা দিয়ে নিলাম। ঠিক একই রকমভাবে আমি এ পাশেও 90 ডিগ্রি নিলাম, নিয়ে এই পাশেও আমি কিন্তু 90 ডিগ্রির অঙ্কন করে দাগটা দিয়ে নিয়েছি। এবার কাজ করব কি, আমি এবি বাহু অর্থাৎ ছোট বাহুটা মাপটা নিয়ে এই অংশে এবং এই অংশে কেটে নেব। তারপর যে বিন্দু দুটি পাবো সেই বিন্দু দুটি আবার যুক্ত করে দিলে আমার চলে আসবে আয়তক্ষেত্র। তাহলে আমি সেটা কম্পাসের সাহায্যে মাপটা নিয়ে নিই। এই যে আমার 4 সেন্টিমিটার মাপটা নিলাম, সেটা নিয়ে আমি একবার এই প্রান্ত থেকে এখানে কাটবো, আবার এই প্রান্ত থেকে এখানে কাটবো। তো আমি দুটি পয়েন্ট পেলাম, এখানে একটা আর এখানে একটা। এই দুটোকে একবার যুক্ত করে দিলে আমার কিন্তু এবিসিডি চতুর্ভুজটি অর্থাৎ আয়তক্ষেত্রটি অঙ্কন করা হয়ে যাবে। তো এই আমার আয়তক্ষেত্র অঙ্কন হয়ে গেল। স্কেলের সাহায্যে আমি দাগটা দিয়ে নিয়েছি পয়েন্ট দুটোকে যুক্ত করে। এবার আমি এই পাশে করব আমার ত্রিভুজটার জন্য অঙ্কন। তো আমি প্রথমে এই কর্ণটা দিয়ে নেব, তারপর যা আগেরটাই করেছিলাম যে এই কর্ণের মাপের সমান দৈর্ঘ্যের এখানে কাটবো, আর এই দৈর্ঘ্যের সমান এখানেই কেটে নেব, যেখানে যুক্ত হচ্ছে সেই থেকে এই বিন্দু যুক্ত করে দিলে আমি আমার ত্রিভুজটা পেয়ে যাচ্ছি। তাহলে এই আমি নিলাম আমার কর্ণ। এবার আমি এই মাপটা এখানে নিয়ে এখান থেকেই সেটা এদিকে দাগিয়ে নেব, নিয়েছি। এবার এখান থেকে এই মাপটা এই যে মাপটা নিলাম, সেই মাপটা আমি এখান থেকে বসিয়ে কেটে নেব। যদি আমার যুক্ত হলো না, আমি তাহলে এই মাপ থেকে এই মাপের সমান মাপের এখানে কেটেছি এইভাবে, আর এখান থেকে এই মাপের সমান আমি এখান থেকে কেটে নিয়েছি এখানে। তো দেখো এই যে বিন্দুটা পেয়েছি, এবার এই বর্ধিত সরলরেখা গিয়ে এখানে ছেদ করবে। তো এই ছেদ বিন্দুর সঙ্গে আমি কিন্তু এক তো এটাও যুক্ত করব, আবার এখান থেকে আবার এটা যুক্ত করে দেব। তা আমি এই বাহু বাড়িয়ে নিলাম, এই বিন্দুতে ছেদ করলো, আবার এই বাহুটাকেও দাগিয়ে নিলাম এখানে। তো এই বিন্দুর সঙ্গে আমি এবার এই বিন্দু যুক্ত করে দেব, নিলাম যুক্ত করে। তাহলে আমার এ বি ই হলো এ বি সি ডি আয়তক্ষেত্রের সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ। তাহলে এ বি ই ত্রিভুজটি এ বি সি ডি আয়ত ক্ষেত্রের সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ। এটা হচ্ছে ত্রিভুজ চিহ্ন। ব্যাস হয়ে গেল আমাদের দ্বিতীয় পদ্ধতি। এবার আসি আমরা দ্বিতীয় পদ্ধতি বা তৃতীয় প্রশ্নে। এটায় কি করতে হবে, একটি বর্গক্ষেত্রের সমান ক্ষেত্রফল বিশিষ্ট সামান্তরিক অঙ্কন করতে হবে, যার মধ্যে একটি কোণ দেওয়া আছে 60 ডিগ্রি। তো আমার 60 ডিগ্রি কোণের দরকার। এবার দেখো যেহেতু বর্গক্ষেত্র বলেছে, তো বর্গক্ষেত্র মানে কি, এর প্রত্যেকটা বাহু সমান হবে, অর্থাৎ সব বাহুর দৈর্ঘ্যই 5 সেন্টিমিটার হবে, এবং প্রত্যেকটা কোণগুলো কত করে হবে, 90 ডিগ্রি, কারণ বর্গক্ষেত্র একটা বাহু আরেকটা বাহুর ওপর কি লম্ব হয়। তাহলে আমার এখানে 90 ডিগ্রি কোণেরও দরকার। তো তোমরা কী করবে, পাশে এখানে 90 ডিগ্রি কোণ আর 60 ডিগ্রি কোণ এঁকে নেবে, সেই কোণটার ইমপ্লিমেন্ট করব আমরা এখানে।
তো প্রথমে আমরা যখন চতুর্ভুজটা অঙ্কন করব তখন আমাদের 90 ডিগ্রি কোণগুলোই ব্যবহার করতে হবে, ও পরবর্তীতে যখন তার সমান ক্ষেত্রফল বিশিষ্ট সামান্তরিক অঙ্কন করতে যাব সেই ক্ষেত্রে আমার প্রয়োজন এই 60 ডিগ্রিটা। তো 60 ডিগ্রি কোণটা পরে ব্যবহার। তো যাই হোক, তো শুরু করি। এই বাহুর সমান দৈর্ঘ্য আমি এখানে বসাবো, তারপর 90 ডিগ্রি কোণ এখানে বসিয়ে লম্ব অঙ্কন করব। তো আমি এতটুকু করে তারপর তোমাদের দেখাচ্ছি। তাহলে এই পাশে দেখো আমি 90 ডিগ্রির জন্য প্রয়োজনীয় গোল দাগ দিয়ে তারপর এখান থেকে একটা দাগ, দুটো দাগ দিলে আমি 60 আর 120 পাচ্ছি। তো 60 আর 120-র মাঝে হবে 90 ডিগ্রি, সেটা এখান থেকে বসে একবার এখানে দাগ দিলাম আর এখান থেকে বসে একটা এখানে দাগ দিলাম। তো এবার এই পয়েন্ট থেকে আমি এই পয়েন্টকে যুক্ত করতে যাব। যুক্ত করার পর এই যে 5 সেন্টিমিটার বাহু বিশিষ্ট দাগটার মাপটা আমি কিন্তু এখানেও কেটে নেব। তো যদিও আমি আগেই কেটে রেখেছি, এই মাপটা বসানোর সময় আমি কী করেছিলাম, এখান থেকে এখানে গোল করলাম, করার পর সেইভাবেই বসিয়ে এখানে আর এখান থেকে এখানে আমি কেটে নিয়েছিলাম। যাই হোক, তো আমি এখানের এই বাহুটা যুক্ত করে দিই। এই দেখো, যুক্ত করে দেওয়ার পর বাহুটা এই জায়গায় কাট করেছে। তার মানে আমার এতটুকু বাহুর দৈর্ঘ্য কত হলো, এটাও 5 সেন্টিমিটার আর নিচেরটাও 5 সেন্টিমিটার। একই রকমভাবে এই পাশেও আমি 90 ডিগ্রি করব, আর তারপর ওই বাহুতে যেখানে যুক্ত করবে সেটা আমার হয়ে যাবে 5 সেন্টিমিটার। তো এবার আমার এই বাহু আর এই বাহু হয়ে গেল, নিচেরটা হয়ে গেল। এই যে দেখো দুইটা বিন্দু পেয়েছি, এই বিন্দু দুটি যুক্ত করে দিলে আমি কি পেয়ে যাবো, আমার ABCD চতুর্ভুজটা, অর্থাৎ যেটা বর্গক্ষেত্র বলেছে সেই বর্গক্ষেত্রটা হয়ে যাবে। তো সেটা আমি স্কেলের সাহায্যে দাগিয়ে নিই। এখানে হলো আমার বর্গক্ষেত্র, যার নাম আমি দিলাম ABC আর D। তো ABCD আমার কিন্তু বর্গক্ষেত্র অঙ্কন করা হয়েছে, এবং এর সমান ক্ষেত্রফল বিশিষ্ট আমার সামান্তরিক অঙ্কন করতে হবে। তো তার জন্য আমার প্রথমে এখানে কি করব, এর সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজটা অঙ্কন করতে হবে। এটার পূর্বে কিন্তু দেখো সামান্তরিক অঙ্কের জন্য, যেমন তোমরা এর আগে ত্রিভুজ যখন অঙ্কন করতে বলেছে তখন শুধুমাত্র কি করেছো, মানে সামান্তরিক চতুর্ভুজটা অঙ্কন করলা, তারপর এর সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ করলা। তো তার জন্য তোমার এই কর্ণ দরকার, এখান থেকে এই বাহুতে দাগ দেবে, মানে এখান থেকে এই বাহু মাপলে এই মাপের সমান করে এখানে নিলে, আবার এই বাহুর সমান করে এখানে কাট করলে, তারপরে এই বিন্দুটা যুক্ত করে দিলে, আর পরে এই বিন্দু যুক্ত করা হলো। তো যুক্ত করার পরে যে ত্রিভুজটা পেলে সেটা কী ছিল, এই বর্গক্ষেত্রের এই বর্গক্ষেত্র বা এখানে যে চতুর্ভুজটা হতো তার সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ। পরে এই ত্রিভুজের সাহায্যে আমি কিন্তু তারপরে সামান্তরিকটা অঙ্কন করব। তো আমি প্রথমে ত্রিভুজটা অঙ্কন করে নিচ্ছি, সেটা তোমরা আগের অংশগুলিতে দেখে বুঝেছো। তাহলে এখানে আমার AED বা ADE যেটাই বলো, এটা হয়ে গেল আমার ABCD চতুর্ভুজের বা ABCD বর্গক্ষেত্রের সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ। এবার আমার প্রয়োজন এই ত্রিভুজটার সমান ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্র। এবার আমার যেটা প্রয়োজন সেটা হচ্ছে এই ত্রিভুজটার, তাহলে এই ABCD বর্গক্ষেত্রের সমান ক্ষেত্রফল বিশিষ্ট আমরা কিন্তু ত্রিভুজ এবার পেয়ে গেলাম ADE। এবার এর সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটা আমরা সামান্তরিক অঙ্কন করব। তো সামান্তরিকটা অঙ্কন করার পূর্বে আমি একটা কথা বলি তোমাদের। দেখো, আমরা 24 নম্বর যে উপপাদ্যটা যেটা পড়েছি তার মধ্যে বলা ছিল যে একই ভূমি সম্পন্ন এবং একই সমান্তরাল সরলরেখার মধ্যে অবস্থিত একটি ত্রিভুজ আর একটি চতুর্ভুজ, এদের ক্ষেত্রফলগুলো কীরকম হয়, ত্রিভুজের ক্ষেত্রফলটা চতুর্ভুজের ক্ষেত্রফলটার বা সামান্তরিকটার ক্ষেত্রফলের অর্ধেক হয়। আবারও বোঝো, সমান্তরাল সরলরেখার মধ্যে অবস্থিত এবং তাদের ভূমি সেম হবে। এবার সেক্ষেত্রে কী হতো, ত্রিভুজটার ক্ষেত্রফল সামান্তরিকের ক্ষেত্রফলের অর্ধেক হতো। তা আমি যদি ভূমিটাকে অর্ধেক করে দিই তাহলে কি হচ্ছে, দেখো সমান্তরাল সরলরেখার মধ্যে থাকছে কিন্তু ভূমিটা আমি সমান না রেখে তার অর্ধেক করলাম, তাহলে অটোমেটিকলি দেখো এর ক্ষেত্রফলটা কিন্তু কি হবে, যে ক্ষেত্রে ত্রিভুজটার ক্ষেত্রফল সামান্তরিকের ক্ষেত্রফলের অর্ধেক হতো সেক্ষেত্রে কি দাঁড়াবে, এবার ত্রিভুজটার ক্ষেত্রফল আর সামান্তরিকের ক্ষেত্রফল সমান হয়ে যাবে না, তাই হবে। তো তো সেটাই আমরা এবার এখানে করব। তাহলে আমার কি দরকার, এই যে ভূমি যেটা আছে ADE ত্রিভুজের, এবং এখানে যে সামান্তরিকটা অঙ্কন করব তার যদি ভূমি আমি AD রাখতাম, তো AE রাখতাম, AE না রেখে আমি এবার কি করব, AE এর অর্ধেকটাকে রাখবো। তো আমার প্রয়োজন AE এর অর্ধেক করা। এবার একটা সরল রেখাকে আমরা অর্ধেক কী করে করতে পারি, তোমরা হয়তো অনেকে ভুলে গেছো বা অনেকের মনে আছে, সেটা আমরা এইভাবে করে এদিকে একটা দাগ, একই রকম এদিকে একটা দাগ কেটে নেব, এই দাগ আর এই দাগ কেটে নিলাম,
সেই সেম মাপ নিয়ে আমরা বিপরীত দিকেও এদিকে একটা দাগ আর এদিকে একটা দাগ দেব। তো এইখানে দেখো এই যে বিন্দু আর এই যে বিন্দু পেয়েছি, এই বিন্দু দুটোকে যুক্ত করলেই কিন্তু আমি এই সরলরেখাটাকে সমদ্বিখণ্ডিত করবে। তো আমি স্কেলের সাহায্যে এটা দাগটা দিয়ে নিই। তাহলে এই যে এইখানে তোমরা গোলটা দেখছো, এই গোলটার মধ্যে আমি সিঙ্গেল দাগ নিয়ে নিলাম। তো এটাই হবে 60 ডিগ্রি। তো এটা আমি বাড়িয়ে দেবার, যেটা ছেদ করবে এই যে এই বাহুটা, এই বাহুর সমান্তরাল বাহুর মধ্যে। তা আমি এই বাহুর সমান্তরাল কি করে অঙ্কন করব? আমি প্রথমে এই কম্পাসের সাহায্যে এখান থেকে এতটুকু মাপ নিয়ে এইখান থেকে কাটবো এখানে, আর এইখান থেকেই এইখানের এই এডি বাহুর দৈর্ঘ্যের মাপটা আমি এখানের থেকে নিয়ে কম্পাসের সাহায্যে এখানে কাটবো। তো যে বিন্দুতে ছেদ করবে আমি এই ডি বিন্দুর সঙ্গে সেটাকে যুক্ত করে দিলে আমি কিন্তু এই সরলরেখার সমান্তরাল সরলরেখা পেয়ে যাব। যদিও সেটা এই বাহুর সমানই হয়, একইভাবে যাবে, তার কারণ এখানে এটা বর্গক্ষেত্র ছিল, তাই না? কিন্তু সামান্তরিক বা অন্য কোনো বাহুর ক্ষেত্রে সেটা কিন্তু আলাদা, অন্য কোনো চতুর্ভুজের ক্ষেত্রে সেটা কিন্তু আলাদা হতে পারে। তাহলে এই বাহুর সমান মাপটা আমি এখান থেকে বসিয়ে এখানে কাটবো, এবং এই বাহুর মাপটা আমি এইখান থেকে বসিয়ে কাটবো এই গোল অংশটার মধ্যে, বৃত্তচাপটার মধ্যে কেটে নিলাম। তাহলে কেটে নেওয়ার পর আমি যে বিন্দুটা পেয়েছি সেই বিন্দুটা আমি ডি বিন্দুর সঙ্গে যুক্ত করে দেব। তো এখানে যুক্ত করে দেওয়ার পর আমি এই যে এ ই এর সমান্তরাল বাহু ডি, ধরো পি লিখলাম, ডিপি পেলাম, ঠিক আছে। এবার আমি কি করব, এই যে মধ্যবিন্দু যেটা করেছিলাম সেই বিন্দুর থেকে 60 ডিগ্রি অ্যাঙ্গেল, সেই দাগটা আমি এর সঙ্গে যুক্ত করে দেব। তো যেখানে গিয়ে ছেদ করবে তার সমান্তরাল সরলরেখা আমি এখানেও নিয়ে কাট করব, হয়ে যাবে আমার সামান্তরিক। তো আমি এখানে এই এফ থেকে এই কিউ বিন্দু পর্যন্ত যুক্ত করে দিয়েছি। এবার এর সমান মাপটা নিয়ে আমি এখান থেকে এই বাহুর ওপর কাটবো। তো মাপটা নিলাম সমান মাপ, এটা এখন ই বিন্দু থেকে এখানে যুক্ত করলাম। দেখো কেটেছে, যে পয়েন্টটায় কেটেছে তার সঙ্গে আমি এই ই বিন্দু যুক্ত করে দেব, আর সেটা করবো আমি অবশ্যই স্কেলের সাহায্যে। তো দেখো যুক্ত করে নেওয়ার পর আমি পেয়ে গেলাম এফ ই আর কিউ, যে সামান্তরিকটা সেটা এই এ ডি ই ত্রিভুজের ক্ষেত্রফলের সঙ্গে সমান। তার কারণ আমি একটু আগেই বোঝালাম। তো হয়ে গেল আমাদের একটা চতুর্ভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি সামান্তরিক অঙ্কন করা। এবার যদি কোনো প্রবলেম হয় তাহলে অবশ্যই জানিও। আর তোমাদের অনুশীলনীতে অর্থাৎ কোষে দেখি 14, সেখানে যে 7টা সম্ভবত প্রশ্ন রয়েছে, এই একই রকম মেথডগুলো দেখে চেষ্টা করো অঙ্কন করার। অবশ্যই কোনগুলোর জন্য প্রয়োজনীয় চাঁদাটা তোমরা সাথে রাখবে। আর যদি কোনো প্রশ্নে অসুবিধা হয় তাহলে অবশ্যই জানো, পরবর্তীতে আমি আবার সেটা বুঝিয়ে দেব। ঠিক আছে, পরীক্ষার জন্য অল দ্য বেস্ট।